Hello viewers, Assalamu alaikum. This is Atik Rahman Sravon, Advocate Dhaka Judge Court, Legal Practitioner, Bangladesh Supreme Court. নতুন একটা আইনি টপিক নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলছি। তো আজকের আইনি টপিকটা হচ্ছে যৌতুকের মামলা। আমাদের বাংলাদেশে স্পেশালি যারা উইমেন রয়েছেন তারা তাদের স্বামীদের বিরুদ্ধে যে মামলাটি করে থাকেন সেটা হচ্ছে যৌতুকের মামলা। তো যৌতুকের মামলা মূলত দুইটা মামলা করা যায়। একটা হচ্ছে যৌতুক দাবির মামলা, যেটা 2018 সালের যৌতুক নিরোধ আইনে 3 ধারা অনুযায়ী করা হয়ে থাকে, যেখানে শাস্তির বিধান রাখা হয়েছে সর্বোচ্চ 5 বছর। আরেকটা মামলা করা হয়ে থাকে যৌতুকের জন্য মারপিটের মামলা, সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 11 গ ধারা অনুযায়ী। 11 গ ধারা অনুযায়ী মামলায় শাস্তির বিধান রাখা হয়েছে সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 3 বছর। এখন বিষয় হচ্ছে দুইটা মামলার মধ্যে কোনটা বেশি স্ট্রঙ্গার। আমার কাছে যেটা মনে হয় যে ট্রাইব্যুনালের মামলাগুলো সবসময় একটু কঠিন হয়ে থাকে, যদিও সাজার পরিমাণ একটু কম এই যৌতুক নিরোধ আইনের 3 ধারা অনুযায়ী, 3 ধারায় 5 বছর সর্বোচ্চ বিধান রাখা হয়েছে। তথাপিও আমি বলবো যে ট্রাইব্যুনালের মামলাগুলো একটু ডিফিকাল্ট হয়ে থাকে। তো নারী শিশু ট্রাইব্যুনালে এটা 11 গ ধারায় মামলা করা হয়ে থাকে। এখন বর্তমানে যে বিষয়টা হয়েছে যে আমরা যারা আইনজীবী, আমাদের কাছে যখন বাদীপক্ষ আসে বা ভিকটিম পক্ষ মামলা করার জন্য, এখন ইদানিং দেখছি যে অনেক আইনজীবী দুইটা আইনেই মামলা করছে। মূলত যৌতুক দাবির জন্যও মামলা করছে, ঠিক পাশাপাশি বলবো যে নির্যাতনের জন্য তারা মামলা করছে, যে যৌতুকের জন্য যে মারপিট সেজন্য মামলা করছে। তো এই দুইটা মামলা করার কারণে কিন্তু আসামি পক্ষ বেনিফিটেড হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা একটু পরে আসছি, বাট আমার সাজেশন থাকবে আপনারা যারা বাদী পক্ষ বা ভিকটিম পক্ষ, আপনারা যখন মামলা করতে আসেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে দুইটা মামলার মধ্যে যে কোনো একটা মামলাকে আপনাদের সিলেক্ট করতে হবে। এটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো হবে। দুইটা মামলা না, যে কোনো একটা মামলা আপনারা করবেন, তাহলে এটা কি জন্য বেশি ভালো হবে। আসামি পক্ষ দেখা যায় যে দুইটা মামলা, যে কোনো একটা মামলাতে যদি জামিন পেয়ে যায়, পরবর্তীতে আরেকটি যে মামলার থাকে সেই মামলাতে এসে শুধু পূর্বের মামলার কথা বললেই হবে যে স্যার আমি নারী শিশু মামলা করেছে অথবা আমার নামে যৌতুক নিরোধ আইনে মামলা করেছে, সেই মামলাটা আমি জামিন পেয়েছি। দেখবেন যে এই মামলাতে আপনাকে অটো জামিন দিয়ে দেবে। তো তাতে করে বাদীপক্ষের যে বিষয়টা হচ্ছে, ওনারা যখন দুইটা মামলা করবেন আপনি, কস্ট কিন্তু আপনার বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। দুইটা মামলার ডেট দুইটা আলাদা আলাদা তারিখে পড়বে, তখন দেখবেন আপনার কোর্টে যেতে হচ্ছে, সেখানে আপনার একটা বিষয় আছে, আইনজীবীর আপনার পেমেন্ট করতে হবে হাজিরা ডেটগুলোতে, সেখানেও কিন্তু আপনার খরচের একটা বিষয় আছে। তো আপনি মামলা যখন করেন আলটিমেটলি কিসের জন্য করেন, যাতে করে আপনি একটা ভালো রিমেডি পান। তো দুইটা মামলা করার কারণে তো আপনি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো আমি এই জন্যই বলবো যে আমার কাছে, আমি পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি আপনাদের জনগণের কল্যাণার্থে, আমার কাছে যেটা মনে হয় যে মামলা দুইটা না করে যে কোনো একটা মামলা আইনজীবী সাহেবের সাথে ভালোভাবে পরামর্শ করে যে কোনো একটা মামলা দায়ের করলে আমার মনে হয় যে সবচেয়ে বেশি বেটার হয়। এটা গেল নাম্বার 1। 2 নম্বর বিষয় হচ্ছে যে এবার আসামি পক্ষদের জন্য একটু আসি, যে যৌতুক নিরোধ আইনে যদি মামলা হয়ে থাকে, অথবা যেটা যৌতুক দাবির মামলা, অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারায় যদি মামলা হয়ে থাকে, যেটা আসলে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিটের মামলা, তো সেক্ষেত্রে আসলে আসামি পক্ষ কিভাবে খুব ইজিলি জামিন পাবেন, কিভাবে দ্রুত জামিন পাওয়া সম্ভব। যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক না হয়, তালাক যদি না হয়, সেক্ষেত্রে জামিন পাওয়াটা আমি বলবো যে এটা খুবই ইজি। তালাক না হলে আপনার নর্মাল ওয়ে যেটা, যে ঠিক আছে আমরা আপোষ মীমাংসার শর্তে জামিন চাই, আমরা বাদীপক্ষের সাথে আপোষ করতে চাই, যেভাবেই হোক। আপোষ কিন্তু দুইটা ওয়েতে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ঘর সংসার করবেন, সে শর্তে আপোষ হতে পারে। আর একটা হচ্ছে যে না, তার সাথে আমি কোনোভাবেই ঘর সংসার করা সম্ভব না, তার দেনমোহরের টাকা পয়সা যা আছে আমি সবকিছু দিয়ে আমি মীমাংসা করব। আপোষ কিন্তু দুইটা হতে পারে, হয় একটা সারাসারি হয়ে যাবে, আর না হলে একদম কি বলবো যে দুইটা পরিবার আবার একত্রিত হয়ে যাবে, দুইটা মানুষ আবার আগের মতো হয়ে যাবে। তো এটা হচ্ছে এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জামিন পাওয়ার। এরপরে আসি যে যদি আপনারা কোনো কারণে মনে করেন যে না আসলে আপোষ মীমাংসার সত্ত্বে এটা আসলে সম্ভব না, তাহলে কি করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে যদি কোনো কারণে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে না আসলে বাদীর সাথে আমরা কোনোভাবে আপোষ করব না, তো সেক্ষেত্রে আসলে জামিন পাওয়াটা কেমন হবে।
তো যদি আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের যেটা উচিত হবে, মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটা অ্যান্টিসিপেটরি বা আগাম জামিন নিতে হবে, যেখানে 4 থেকে 6 সপ্তাহের একটা আগাম জামিন প্রদান করা হয় এবং সেখানে নির্দেশনা দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালত থেকে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করতে হবে বা জামিন গ্রহণ করতে হবে। তো সেটাই করতে হবে, নিম্ন আদালতে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আগাম জামিনের জন্য আবেদন করতে হবে। তো আগাম জামিনের জন্য আপনারা যখন হাইকোর্টে আবেদন করবেন সেখান থেকে জামিনটা কনফার্ম হয়ে গেলে আপনারা সংশ্লিষ্ট আদালতে সেই সময়ের মধ্যে জামিন চাইবেন। যদি আপনাকে বিজ্ঞ আদালত জামিন প্রদান করেন তো তাহলে তো আর কোনো সমস্যা নেই। বাট বর্তমানে যেটা হচ্ছে যে 80% ক্ষেত্রেই কিন্তু এই মামলাগুলো জামিন দিচ্ছে। এখানে হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে সংশ্লিষ্ট আদালতে জামিন চাইলে কিন্তু 80% ক্ষেত্রেই জামিন দেওয়া হচ্ছে। আর যদি ইন কেস অফ আপনাকে জামিন না দেয় তাহলে আপনাকে 2 সপ্তাহের মতো ভিতরে থাকতে হতে পারে। আর সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, আপনাকে যদি ইন কেস অফ ভিতরে দিয়ে দেয় তাহলে আপনার যেটা উচিত হবে, যদি আপনি বাদীর সাথে আপোষ না করেন তাহলে অবশ্যই যে আদালত আপনাকে আগাম জামিন প্রদান করেছেন দ্রুত নকল তুলে সেই মহামান্য হাইকোর্ট বিভাগের সেই আদালতেই আপনি যখন মামলাটা ফাইল করবেন নতুন করে জামিনের জন্য, তখন কিন্তু আর কোনো সমস্যা নেই, সেই আদালত আপনাকে জামিন প্রদান করবে। তো সেই হিসেবে দেখা যায় যে নর্মালি 2 সপ্তাহের মতো আপনাকে ভিতরে থাকতে হতেও কিন্তু পারে। এখন বিষয় হচ্ছে এটা ছাড়াও আপনি কিভাবে দ্রুত জামিন পাইতে পারেন, স্পেশালি নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি মামলা হয়ে থাকে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32 ধারায় বলা হয়েছে যে ভিকটিম, যে মারপিটের শিকার ব্যক্তি, তাকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে আদালতে। যদি মামলাটি থানায় হয়ে থাকে তাহলে দেখা যায় অনেক সময় মামলা থানা কর্তৃপক্ষ নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যখন জামিন চাইবেন আপনাকে মেডিকেল সার্টিফিকেটের বিষয়টা উপস্থাপন করতে হবে, যদি মেডিকেল সার্টিফিকেট বাদী প্রদান না করে থাকে। আর যদি বাদী কোর্টেই মামলা দায়ের করে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বহির্বিভাগের যে টিকিট মেডিকেল কলেজগুলোর, সেগুলো দিয়ে সরকারি হসপিটাল কর্তৃক বহির্বিভাগের যে টিকিটগুলো দিয়েই কিন্তু নর্মালি মামলা করে তারা, তো আদালত মামলাটা গ্রহণও করে। কিন্তু যদি বহির্বিভাগীয় টিকিট এবং মেডিকেল সার্টিফিকেট কিন্তু দুইটা এক জিনিস নয়। বহির্বিভাগের টিকিটে জাস্ট সংক্ষিপ্ত আকারে লেখা থাকে যে সমস্যাটা কি, কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু আপনি যার অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি কিন্তু আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট প্রদান করবেন বা ইনজুরি সার্টিফিকেট। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন জামিন চাইবেন, আপনি যদি দেখেন যে না মেডিকেল সার্টিফিকেট নেই বা ইনজুরি সার্টিফিকেট নেই, এটা কিন্তু সবচেয়ে বড় একটা গ্রাউন্ডস। আপনি যে তাকে নির্যাতন করেছেন তো মেডিকেল সার্টিফিকেটই তো নেই, তাহলে এটা কিভাবে সে নির্যাতনের শিকার হলেন। তো এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় জামিন চাওয়ার ক্ষেত্রে, যে বাদী কর্তৃক যদি মেডিকেল সার্টিফিকেট দাখিল করা না হয়ে থাকে তাহলে কিন্তু আসামি পক্ষ খুব বড় একটা সুযোগ এই জায়গাতে নিতে পারে এবং অলমোস্ট 99% ক্ষেত্রেই কিন্তু জামিন দিয়ে দেয় যদি মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত না থাকে নথিতে। তো এটা আসামি পক্ষের জন্য যেমন একটা ভালো বিষয়, অপোজিশনে আমি যদি বলি বাদী পক্ষের জন্য খুবই একটা দুঃখের বিষয় এটা, যে আপনারা যখন মামলা করবেন যত দ্রুত সম্ভব আপনারা মেডিকেল সার্টিফিকেট বা ইনজুরি সার্টিফিকেটটা সংরক্ষণে রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আসামি পক্ষ জামিন পেয়ে যাবে। আর একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, যে কোনো মামলায় একবার যদি আসামি জামিন পেয়ে যায় তাহলে সেই জামিনটা ক্যান্সেল করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো এটা সব সময় মাথায় রাখতে হবে, যে আপনি যদি মাথায় রাখেন যে না আসামিকে আমি মিনিমাম কিছুদিন হলো ভিতরে রাখতে চাই, তাহলে কিন্তু আপনাকে এই মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই কোর্টে সাবমিট করতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে জামিন পাওয়ার যে উপায় যৌতুক আইনি বা নারী শিশু আইনি, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। স্পেশালি যৌতুক দাবি বা যৌতুকের জন্য মারপিট, কিভাবে আপনি জামিন গ্রহণ করবেন খুব দ্রুত সময়ের মধ্যে। আই হোপ যেটা আপনাদের অনেক কাজে দেবে। পক্ষান্তরে বাদীপক্ষ কিভাবে মামলাটা স্ট্রঙ্গার করতে পারবেন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি। একই সাথে দুইটা মামলা আবারও বলছি আপনারা কখনোই করবেন না, তাতে করে খরচ বেশি হবে, আপনার আইনজীবীকে ডাবল ফিস প্রদান করতে হবে, সব দিক থেকেই কিন্তু ঝামেলা। অপোজিশনে আমি বলবো যে আসামি পক্ষও কিন্তু এখান থেকে বেনিফিটেড হবে। আমার কাছে এরকম বেশ রিসেন্ট কয়েকটা মামলা আসছে যেগুলো ডাবল মামলা, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাদী রিমেডি পাচ্ছে না। এই জন্যই আমি বলছি যে আপনারা মামলা করলে যে কোনো একটা মামলা করবেন। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু নারী শিশু আইনে একটা মেডিকেল সার্টিফিকেটের বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু যৌতুক নিরোধ আইনে কিন্তু বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র যৌতুক দাবির বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু মামলাটা অনেক স্ট্রং হবে। আর একটা বিষয়, এখানে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, আবার কোর্ট মামলাটা নিয়ে ডিরেক্টলি সমনও দিচ্ছে। এখানে নারী শিশু মামলা যখন বা পিটিশন মামলা আপনি যখন করবেন তখন কিন্তু একটা তদন্তের বিষয় থাকে, বাট যৌতুকের মামলাগুলোতে নর্মালি তদন্তের বিষয় থাকলেও কিন্তু তদন্ত দেয় না, অলমোস্ট 90% ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি সমন দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে ওয়ারেন্টও দিয়ে দেয়।
তো আমার বিষয়টা হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেটটা যদি থাকে সেক্ষেত্রে নারী শিশু মামলা আপনারা করবেন, যৌতুকের জন্য মারপিটের যে মামলাটা। মেডিকেল সার্টিফিকেট যদি না থাকে তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই যৌতুক দাবির যে মামলাটা সেই মামলাটা করতে পারেন। পক্ষান্তরে আসামি পক্ষের জন্য বলছি যে যদি বিচ্ছেদ না হয়ে থাকে, জামিন পাওয়ার সবচেয়ে দ্রুততম বিষয় হচ্ছে আপনি কোর্টে দাঁড়াবেন যে আমি আপোষ করব। প্রয়োজনে আপনারা কোর্টের কাছে একটা হলফনামা দিলেও কোনো সমস্যা নেই। এবার আসি আপোষের বিষয়টা। দেখেন, আপনার দরকার জামিন নেওয়া। যদি বিচ্ছেদ না হয়ে থাকে তাহলে আপনি যদি জামিন কোর্টের কাছে চান, আপোষের শর্তে কোর্ট আপনাকে জামিন দেবে। আপনি বাদী পক্ষের সাথে আপোষ করবেন, বাদী যদি আপোষ আপনার সাথে না করে আপনি তো জোর করে করতে পারবেন না। আপনি আদালতে গিয়ে বলবেন যে স্যার আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, সেই চেষ্টাগুলো কোর্টের কাছে সাবমিট করবেন, দেখবেন যে আপনার জামিন নেওয়ার কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। তো এই হলো সামগ্রিক বিষয়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, ভালো লাগলে ভালো, না লাগলে আন্তরিকভাবে দুঃখিত। আর কি বলবো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।